হ্যাঁ, আবার শুরু করি আমরা। ঠিক আছে, সবাই চলে আসছি। একটা কি কোশ্চেন করা যাবে স্যার? স্যার আপনার মাইক মিউট স্যার। ঠিক আছে, এখন জি স্যার। প্রশ্নটা কি? কোশ্চেন স্যার, ওই প্রথম যে আমরা অঙ্কটা করলাম ওটা নিচে কিন্তু আমরা একটা কমেন্ট করেছিলাম, অবজার্ভ দ্যাট ইভেন থো সেলস পিক ইন মে, এটা সম্ভবত হতে পারে অগাস্ট, ক্যাশ কালেকশন পিক ইন জুন, দিস অকার ডিউ, এটা এই জিনিসটা একটু স্যার এটা কি লিখতে হবে স্যার? দরকার নেই, আমাদের এখানে যে প্রশ্নের যে রিকোয়ারমেন্ট সেটা অনুসারে দরকার নেই, কিন্তু আমার যতটুকু ধারণা বইয়ের সাথে কিছু প্রশ্নের এখানে মনে হয় কম বেশি ছিল, যে কিছু তথ্য চাওয়া হয়েছিল, সে তথ্যের সাথে কিছু ক্লারিফিকেশন দরকার ছিল, যে জন্য সেটা লেখা হয়েছে। আদারওয়াইজ এটার দরকার নেই। তাহলে স্যার, তাহলে অবজার্ভ দ্যাট ইভেন থো সেলস পিক ইন মে না হয় এটা অগাস্ট হবে না স্যার? এটা অগাস্ট হবে, এটা তো অন্য অঙ্কের সাথে রিলেটেড ছিল, যে কারণে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। দেখেন না, আমরা জুন জুলাই আমি শুধু ডেট আর ইয়ে চেঞ্জ করতেছি, চেঞ্জ করে লিখতেছি। থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার আগের ম্যাথটা একটু ঢুকবেন? আচ্ছা, মানে এই মাত্র যেটা করাচ্ছিলেন এটা না, এটা না, এই মাত্র যেটা স্যার, এই বি নাম্বার, হ্যাঁ এখানে 3 নাম্বারটা তো টেকনিক্যালি ইম্পসিবল স্যার। মানে ভাই প্রশ্নটাই আমি পড়ি নাই, আমি মাত্র দেখতেছি প্রশ্নটা পড়বো, এখন পড়বো। আচ্ছা আমরা পড়ি, আমি নিজেই পড়ি নাই। হাইপেন কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচার্স এন্ড মার্কেট ল্যাপটপ মাউস এ এন্ড মাউস বি
একটা কোম্পানি দুটো মাউস তৈরি করে, একটা এ এবং বি। During 2016, Hypen Marketing Managers project monthly sales 4 lakh mouse A, 1 lakh mouse B. Average selling prices estimated হচ্ছে 2.5 and 4.5. তাহলে এখানে দুটো তথ্য পেলাম, একটা হচ্ছে সেলসের ফিগার দেওয়া আছে, আর একটা হচ্ছে এটার এভারেজ সেলিং প্রাইসটাও দেওয়া আছে। মাউস এর সেলিং প্রাইস কত, বি এর সেলিং প্রাইস কত। Hypen begins 2016 with 9,000 units mouse A inventory. Opening inventory ছিল 9,000 units opening inventory। এটা পুরো বছরের জন্য সম্ভবত অঙ্কের ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে। দ্য অপারেশন ম্যানেজার রিকোয়েস্ট দ্যাট মাউস এস এন্ডিং ইনভেন্টরি অন 31st December 2016 be on less than 6 lakh units। এখানে আরেকটা তথ্য দিল যে 31st ডিসেম্বরে এন্ডিং ইনভেন্টরি 6 লাখ ইউনিটের নিচে হতে পারবে না। অপারেশন ম্যানেজার আমাদেরকে একটা তথ্য দিল, এটাও হয়তো কাজে আসতে পারে, জানি না। The operation managers also request that ending inventory mouse be on 31st December 2016 be 2 lakh units। আচ্ছা, আরেকটা তথ্য দিল যে মাউস এ এর ছিল 6 লক্ষ, বি এর হচ্ছে 2 লক্ষ। and the production budget of mouse B to produce 13 lakh units during তাহলে প্রোডাকশন বাজেট করতে বললো 13 লাখ ইউনিটের জন্য মাউস বি। কিছু কিছু বিক্ষিপ্ত ইনফরমেশন, তারপরে দেখি ওরা কি বলে, আমরা সেভাবে অঙ্কটা সাজাবো। এই অঙ্কটা হচ্ছে হর্নগ্রেনের, আমি আসলে দেখতে পারিনি, এটা হচ্ছে হর্নগ্রেন থেকে আসছে, হুবহু হর্নগ্রেন থেকে এই তথ্যটা দেওয়া হয়েছে। প্রিপেয়ার এ রেভিনিউ বাজেট ফর দ্য ইয়ার 2016। আমার তথ্য দেখে মনে হচ্ছিল যে না, এই ইনফরমেশনগুলো পুরো বছরের। তাহলে সেলস বাজেট আমাকে করতে বললো, রেভিনিউ বাজেট অথবা সেলস বাজেট একই কথা। রেভিনিউ বাজেট অথবা সেলস বাজেট করতে গেলে আমরা কিভাবে করতাম? সেলসের সাথে ইউনিট গুণ দিয়ে দিতাম। হ্যাঁ, আমরা একটা ফরম্যাট ফলো করতাম। ফরম্যাটটা দেখি। হ্যাঁ, লাগবে না, আমরা এখানেই করতে পারি অঙ্কটা। আমরা এখানে ওয়ার্কিংসটা করিনি। সেলস বাজেট, এটা সিম্পল একটা বাজেট, আমরা বারবার দেখে এসেছি আমাদের ইলাস্ট্রেশনে। সেলস মাউস এ আর একটা হচ্ছে মাউস বি, এই দুটোর সেলস বাজেট আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 4 লাখ মাউস বিক্রি করবে। আর তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 4 লাখ ইনটু 2.5 into 1 million into 12 ইনটু 10 লাখ না? Yes, sir. 10 লাখ, সরি, মাউস বি into 12 করবেন না স্যার? ও আচ্ছা, সরি, হ্যাঁ করতে হবে। এটা মান্থলি ছিল, সরি। ও আচ্ছা, এটা মান্থলি। এই যে মান্থলি। আচ্ছা সরি, আমি এটা ইয়ারলি ধরে নিছিলাম। প্রশ্নের ট্রেন্ড বলতেছে ইয়ারলি, কিন্তু ওই যে মান্থলি প্রজেক্টেড এভারেজ সেলস, ওই যে এখানে আবার এস্টিমেটেড এভারেজ সেলস, এভারেজ সেলিং প্রাইস, সেটা এভারেজ ছিল। ঠিক আছে, আমিও খেয়াল করছি, আবার পরে গিয়ে ভুলে গেছি। তাহলে 10 লক্ষকে দিয়ে 12 দিয়ে গুণ করলে কত হয়? 1 কোটি 20 লাখ। 1 কোটি 20 লাখ হয়ে গেছে মনে হয় ফিগারটা, না? আচ্ছা, এরপরে হচ্ছে কত আমাদের? 1 লক্ষ। 1 লক্ষ ইন্টু 4.5 4.5
ইনটু 12 সিম্পল ক্যালকুলেশন কত হয় বলেন তো? 54 লাখ। আর 12 দিয়ে গুণ হয়েছে কেন? বলতেছি 54 লাখ। 54 লাখ, ঠিক আছে। গোল হলো হচ্ছে এই ফিগার গুলো ছিল মান্থলি এভারেজ সেলস, এই ফিগার গুলো ছিল মান্থলি এভারেজ সেলস, আর আমাকে বলতে হচ্ছে ফর দা ইয়ার এন্ডেড, এক বছরের জন্য আমাকে করতে বললো। তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে গেল। যদি এরকম করে বলতো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফিগার দেওয়া আছে, তাহলে আমাকে গুণ করে করে এখানে স্টেটমেন্ট করে বের করে নিতে হতো। তাহলে আমরা মাউস এ এর জন্য এত, বি এর জন্য এত, আমরা ইচ্ছে করলে এখানে টোটাল দিতে পারি। টোটাল যেহেতু সেলস বাজেট আমি টোটাল করে দিতে পারি, এ হোক বি হোক, এটা আমি করতে পারি। তাহলে হবে এখানে 1,74,00,000 মনে হয় না? 17,400,000। 74 লাখ হবে, 1,74,00,000। জি, এটা হচ্ছে টোটাল ফিগার। এইরকম একটা স্টেটমেন্ট করলে কাজ শেষ, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের বাজেটেড সেলস। প্রথম রিকোয়ারমেন্ট শেষ। এটার জন্য মনে হয় 3 মার্কস ছিল। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাকশন বাজেট। প্রিপেয়ার দ্য প্রোডাকশন বাজেট অফ মাউস এ ফর দ্য ইয়ার 2016। এখানে এবার কিছু জিনিস আমাদেরকে করতে হবে। আমরা প্রোডাকশন বাজেট করব। আমরা আমাদের খেয়াল আছে কি জানি না, আমরা সেলস বাজেট থেকে প্রোডাকশন বাজেট, এরপরে প্রোডাকশন বাজেটটা আমরা করি। প্রোডাকশন বাজেট করতে গেলে প্রথমে আমরা যা সেলস করব তা প্রোডাকশন করতেছি বলেই আমাদের ওই রকম ধারণা নিয়ে প্রোডাকশন বাজেটটা আমরা শুরু করব। স্যার এটা তো 12 মাসের জন্য করতে বলছে স্যার, 12 মাসের জন্য জায়গা হবে স্যার? এখানে না, এখানে এভারেজ দেওয়া আছে, তো আমার 12 মাস তো দেওয়ার দরকার নেই। আমার কি 12 মাসের দরকার আছে? স্যার ফর দ্য ইয়ার 2016 বলছে, এখানে কোনো কোয়ার্টার বলে না, কিছু বলে না। স্যার আমরা তো ইউনিট ধরে করতাম, আমরা কিন্তু এখানে তো টাকা দেওয়া ইউনিট না। আবার আপনার এন্ডিং ইনভেন্টরি ইভেনিং আছে ইউনিট দেওয়া আছে, যে এগুলো ইউনিটটা 4 লক্ষ 1 লক্ষ এগুলো ইউনিট। তো স্যার এখানে তো ইউনিট বলে নাই স্যার উপরে। প্রোডাকশন বাজেট মানেই হচ্ছে ইউনিট, সেলস বাজেট মানে হচ্ছে অ্যামাউন্ট, এটা অ্যামাউন্টের উপরে। এখানে এটা টাকা হল, আপনি এখানে টাকা কি দেওয়া আছে উপরে? স্যার এগুলো তো লেখা এখানে টাকা নেই। না দিতে পারেন, আপনি দেওয়া না থাকলেও আপনি দিতে পারেন, কারণ আপনি তো ইয়ে দিয়ে যখন গুণ করবেন সেটা আসলে টাকায় রূপান্তর হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে প্রোডাকশন বাজেটে তো আমাদের সেলস ইউনিট আনতে হয়, তো এখন তো আমাদের ইউনিট দিয়ে তারপরে ইউনিট তো আছে, এই যে 4 লক্ষ ইনটু 12 ইউনিট পাবো না আমরা? স্যার এই 4 লক্ষ তো ইউনিট লেখা নাই স্যার, এই যে আপনি দেখেন উপরে হাইপেন মার্কেটিং ম্যানেজার্স প্রজেক্ট মান্থলি সেলস মাউস এ। একটা জিনিস বুঝেন, মাউস এ হচ্ছে 4 লক্ষ বিক্রি করে, মাউস বি 1 লক্ষ বিক্রি করে। এরপরে আবার স্মরণ করাই দিল যে এই উপরে যে তথ্য দেওয়া হলো তার এস্টিমেটেড সেলিং প্রাইস হচ্ছে এর জন্য হচ্ছে 2 টাকা 50 পয়সা, বি এর জন্য 4 টাকা 50 পয়সা। তাহলে আপনাকে কোয়ান্টিটি আর বলার দরকার আছে না স্যার। আর সেলিং প্রাইস দেওয়া আছে মানে তো উপরগুলো হচ্ছে আমাদের ইউনিট না। হ্যাঁ, ওইটাকে ইন্ডিকেট করে বলা আছে যে এস্টিমেটেড সেলিং প্রাইস হচ্ছে এ এর জন্য এত, বি এর জন্য এত। উপরে আবার কোয়ান্টিটি না দেওয়া থাকলে কোয়ান্টিটির মতোই ফরম্যাটটা দেওয়া, ঠিক আছে। কিছু জিনিস একদম হুবহু দিয়ে দিবে যে এমন না, আপনাকে কিছু জিনিস বুঝে নিতে হবে। আচ্ছা, প্রোডাকশন বাজেট করতে গেলে আমাকে বললো যে এর জন্য কত প্রোডাকশন করতে হবে। আমাদের খেয়াল আছে কিনা আমরা একটু যদি স্মরণ করি, প্রোডাকশনের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি কত রিকোয়ারমেন্ট। ওই এন্ডিং ইনভেন্টরিটা আমি আমাদের যে পিরিয়ডের জন্য বাজেট করতেছি সেই পিরিয়ডে এন্ডিং ইনভেন্টরিটা প্রোডাকশন করে রাখবো, আদারওয়াইজ সেটা এন্ডিং ইনভেন্টরি হতে পারবে না, ঠিক আছে। এখানে এর জন্য দেখেন বলা হচ্ছে যে কি 6 লাখ ইউনিট এন্ডিং ইনভেন্টরি লাগবে, 6 লক্ষ ইউনিট এন্ডিং ইনভেন্টরি দরকার হবে। আরেকটা তথ্য দেওয়া আছে, এই 9 লক্ষ ইউনিট ওপেনিং ইনভেন্টরি হিসেবে আছে, এখন বিগিনিং ইনভেন্টরি হিসেবে আছে। তাহলে এখন যদি প্রোডাকশন বাজেট করতে বলে তাহলে আপনার জন্য তো খুবই ইজি। আমরা
এটা একটা ফরম্যাট ফলো করতাম আমি, কারণ পিছনের দিকে যাচ্ছি না, একটা ফরম্যাট ফলো করতাম। সেই ফরম্যাটে প্রথমে কি ছিল? বাজেটেড সেল স্যার। রিকোয়ার্ড সেল, বাজেটেড সেল, এটা দিয়ে আমরা স্টার্ট করতাম। আমরা সেভাবেই করি। বাজেটেড সেলস হচ্ছে কত? 4 লাখ ইনটু 12 করে দিতে পারি না স্যার? জি 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 জি। বাজেটেড সেলস হচ্ছে 4 লক্ষ ইউনিট হচ্ছে মান্থলি ইনটু 12 12, 48 লাখ। 48 লাখ। ইউনিটস এর উপরে। আচ্ছা, এটা হচ্ছে আমার বাজেটেড সেলস। এর সাথে অ্যাড করতাম, আমার যতটুকু মনে পড়ে, অ্যাড ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি, ঠিক আছে না? এন্ডিং ইনভেন্টরি, ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 6 লাখ। বলে দিছে প্রশ্নে, বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা $54 লাখ। 54 লক্ষ। টোটাল নিডেড, এটার একটা নাম ছিল, টোটাল নিডেড। টোটাল নিডেড। হ্যাঁ, এটা একটা নাম ছিল। টোটাল আমার নিড হচ্ছে এটা, অথবা টোটাল রিকোয়ারমেন্ট বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার টোটাল রিকোয়ারমেন্ট। আমার বাজেটেড সেলস এটা, এবং পকেটে থাকতে হবে আরো 6 লক্ষ। এখন এটা হচ্ছে আমার টোটাল রিকোয়ারমেন্ট, তার থেকে আমি বাদ দিব হচ্ছে ওপেনিংটা, ঠিক আছে? অথবা বিগিনিং ইনভেন্টরি। 9 লাখ। ওপেনিং ইন ঘুম পাচ্ছে মনে হয় না? কত হয় বলেন তো? 45 লাখ মনে হয়। 45 লাখ। প্রোডাকশন নিডেড। হ্যাঁ, প্রোডাকশন নিডেড, ইউনিটস টু বি প্রডিউসড। এটা ফরম্যাট করে করলে ভালো হতো। আমি আসলে ওই ফরম্যাটটা খোলা রাখি না, এটা খুঁজতে গেলে আমার একটু সময় লেগে যাবে, সেই জন্য নিজে হাতে করলাম। এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এই এখন প্রোডাকশন বাজেট থেকে আমি জেনে নিলাম যে আমাকে কত প্রোডাকশন করতে হবে, অথবা প্রোডাকশনের রিকোয়ারমেন্টটা আমি জেনে গেলাম। প্রোডাকশন রিকোয়ারমেন্ট জেনে গেলাম। তো প্রিপেয়ার দ্য প্রোডাকশন বাজেট অফ মাউস এ ফর দ্য ইয়ার 2016। শেষ, এখানে এটাও শেষ। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, আবার যদি শরীরের সামনে আগে সামনে আগান নাকি প্রয়োজনে কাম কি ওটা তো বলবে নাকি? হ্যাঁ, কেউ আউট অফ ট্র্যাক। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা? এটা স্যার বলেন। আর পরীক্ষা যদি স্যার এইভাবে দিয়ে দিই স্যার, হবে না? আপনি যাবে দেখা যাবে। হবে 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 হবে। আমি যেভাবে করলাম এভাবে দিলে হবে। তখন রিকোয়ারমেন্ট গুলো লিখে দিতে হবে, আর একটু সুন্দর সাজাই দিতে হবে, যেখানে রিকোয়ারমেন্ট 1 2 লিখে দিলে দেন উত্তর, কারণ আবার একটু মার্কিং করে দিবেন বা হাইলাইটস করে দিবেন, তাহলে এক্সামিনারের চোখটা ওখানে যাবে। সেলস বাজেট রিকোয়ারমেন্ট 1 এটা দিতে হবে, না হলে এটা না দিলে এক্সামিনার খুঁজতে থাকবে আপনি কোথায় উত্তর লিখলেন। এই যেভাবে লিখছি এভাবে যদি দিয়ে রিকোয়ারমেন্টটা লিখে দেন, তাহলে আপনি যা বলতে চাইছেন এক্সামিনারও সেভাবে সেটা রিড করবে। হ্যাঁ, এক্সামের সময় তো আমাদের শুধু ব্ল্যাক পেন ছাড়া তো আর কোনো কিছু দিবেন না, পারমিশন নাই। কি ছাড়া? কালো মানে কলম কালার আর কি, কালো। না 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 না, আপনি যা খুশি তা কলম নিয়ে যাবেন। লাল নীল, আপনার লালটা নেবেন না, অন্য কলম নিয়ে গিয়ে আপনি এটাকে হাইলাইটস করে দেবেন, এটাকে হাইলাইটস করে দেবেন। রিকোয়ারমেন্ট 1 কে হ্যাঁ খাতার মধ্যে এটাকে আপনি অবশ্যই করা যাবে, যাবে না কেন? এটাকে আপনি
একটা এভাবে করে একটা হাইলাইট করে দিলেন, তাহলে যিনি এক্সামিনার উনার যখন খুব সহজে উনি উত্তরগুলো পেয়ে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, তখন ওনার জন্য আপনাকে মার্কিং করা সহজ। আপনি মার্কিং করে দিতে হবে। হাইলাইটার ছাড়া কেন যাবেন? হাইলাইটার না, প্রয়োজনে ফ্লুইড নিয়ে যাবেন, সাদা ফ্লুইড। কোথাও একটা ভুল হয়ে গেল, এটাকে আপনি মুছে দিতে পারতেছেন না, তখন কি করবেন? সাদা কালি দিয়ে দিবেন। এটাকে সাদা কালি দিয়ে অন্য কিছু একটা করে দিবেন, বা অন্য একটা কালি দিয়ে। মার্ক কাটবে না? ফ্লুইড কি অ্যালাউড না? ওকে স্যার। ভাই আমার জীবনে সারা জীবন ফ্লুইড ইউজ করে আসছি, পাশও করে আসছি। আমি যদি ফ্লুইডে ওকে স্যার না স্যার, নতুন শুনলাম তো ইনফরমেশন স্যার। যে হাইলাইট করা যাবে। অবশ্যই করা যাবে। এটাকে আপনি কোনো একটা কালি দিয়ে, সাদা কালি দিয়ে, এখানে সাদা কালি নাই, সাদা কালি দিয়ে, সাদা কালি যেতে সবুজ কালিটা দিয়ে করা যায়। হ্যাঁ, এটাকে আপনি মুছে দিয়ে, কারণ পরীক্ষার হলে তো আপনার অত সময় না, এটা কেটে আবার নতুন করে করবেন, তাহলে এটাকে সাদা কালি দিয়ে মুছে দিলেন, ঠিক আছে না? সাদা করে দিলেন, তারপরে আবার লিখে দিলেন, শেষ। যোগ ভুল হইতে পারে না, লিখতে ভুল হইতে পারে না। জি স্যার। আচ্ছা, রিকোয়ারমেন্ট 3, what will be the beginning inventory of mouse B at January 1, 2060 for the above situation? এই সিচুয়েশনে ওপেনিং ইনভেন্টরি কত হওয়া উচিত? এটা নিয়েই মনে প্রথমে প্রশ্ন করছিল, কারণ আমি রিকোয়ারমেন্টও পড়ি নাই, প্রশ্ন পড়ি নাই, উত্তর তো দিব থেকে, ঠিক আছে না? এটাই তো প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন আর নাই, কারণ আমি এটার মান্থলি মনে করছিলাম, পরে একটু দেখছি যে ইয়ারলি। আমি পরে দেখি যে মান্থলি হলে তো টেকনিক্যালি ইম্পসিবল। বুঝছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন বিগিনিং ইনভেন্টরি কত বের করতে বলবো। আমাদের এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, তাই না? এখানে যদি কোনো একটা ইনফরমেশন না থাকে, সে ফর এক্সাম্পল এই ওপেনিং ইনভেন্টরিটা দেওয়া নাই, আমি এটাকে ফেলে দিলাম, এইভাবে উত্তর, এই ফরম্যাটটা দেওয়া আছে, এইভাবে ফরম্যাটটা দেওয়া আছে, তাহলে এটা কি আমি বের করতে পারবো না? জি স্যার। সিম্পল ব্যাক ক্যালকুলেশন, টোটাল রিকোয়ারমেন্ট মাইনাস প্রোডাকশন নিডেড, তাহলে 9000 বের হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এখানে কিছু তথ্য দেওয়া আছে, কি বলে, মিসিং ইনফরমেশন আছে আমার মনে হচ্ছে কি। আচ্ছা, আমরা মাউস বি এর জন্য প্রোডাকশন বাজেট, এটা হচ্ছে মাউস বি, মাউস এ, এটা মাউস এ। এরপরে এটাকে আমরা একই জিনিস মাউস বি এর জন্য আমরা একটু নেই, কপি করি আমার অঙ্কের সুবিধার্থে। রিকোয়ারমেন্ট হচ্ছে 3, আর আমরা এখানে কি করব? বিগিনিং ইনভেন্টরিটা বের করব, ঠিক আছে না? জি স্যার। হেডিংটা ঠিকমতো দিতে হবে। বিগিনিং কত স্যার এটা? begin inventory for mouse sheet. স্যার আপনি ইয়ে লিখছেন রেকর্ড। না বুঝছি। আমি করতেছি এক জায়গায়, লিখতেছি আরেক জায়গায়। আবার লিখি না, বিগিনিং মাউস বি মনে হয় না, বি না? জি স্যার। মাউস বি। আচ্ছা, হ্যাঁ, বাজেটেড সেলস কত ছিল আমাদের ক্যালকুলেশনে? 54 লাখ। বাজেটেড সেলস ছিল না 54, না সরি, আমার ইউনিট লাগবে 12 লাখ। 12 লাখ। 1 লাখ গুণ 12। 1 লাখ গুণ 12, তাহলে 12 লাখ। ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি বলা আছে মনে প্রশ্নে, 2 লাখ স্যার। এখানে কই 2 লাখ? হ্যাঁ, 31 ডিসেম্বরের ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি বলা আছে প্রশ্নে 2 লাখ, তাহলে 12 2 হয় 14 লাখ। 14 লাখ, ঠিক আছে। হ্যাঁ, এন্ডিংটা মানে বলা আছে, এন্ডিংটা 130। এন্ডিংটা বললাম তো, এই যে ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি বলা আছে, তাহলে এই দুটো পেয়ে গেলাম। আচ্ছা, প্রোডাকশন হচ্ছে 13 লাখ। यस স্যার, টোটাল প্রোডাকশন। এটা স্যার যোগ হবে? হ্যাঁ, নিডেড থেকে টোটাল নিডেড থেকে প্রোডাকশন বাদ দিলে ওপেনিংটা চলে যাবে। এই তথ্যটা দেওয়া নাই, দেখেন। প্রোডাকশন নিডেড অথবা প্রোডাকশনের রিকোয়ারমেন্ট হচ্ছে মাউস বি এর প্রোডাকশন হচ্ছে 13 লাখ ওই বছরে, তাহলে আমি প্রোডাকশনটা নিচে বসাই দিলাম, ঠিক আছে? প্রোডাকশনটা বসাই দিলাম, এন্ডিং ইনভেন্টরি জানি, বাজেটেড সেলসও জানি, সব জানি, শুধু এই ওপেনিং ইনভেন্টরি জানি না। তাহলে এখন ব্যাক ক্যালকুলেশন করেন, 1 লাখ। ফিগারটা দাঁড়াবে 1 লাখ।
ঠিক আছে, কেউ না বুঝলে এখন প্রশ্ন করতে পারেন। নাসরিন ম্যাডাম বারবার প্রশ্ন করতেছিলেন। না স্যার বুঝেছি। ঠিক আছে, পরীক্ষা কি পার্সেন্টের মাধ্যমে আসতে পারে যে টোটাল প্রোডাকশনে এত পার্সেন্ট ওপেনিং এরকম ইস্যু আসতে পারে? হইতে পারে, হইতে পারে। স্যার হর্নগ্রেনের মধ্যে তো চ্যাপ্টারটা বাজেটের নামে আছে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার মেবি 8-9 হবে এরকম সামথিং সম্ভবত। আমাদের এটা হাইপেন কোম্পানি ছিল না, হর্নগেনই মনে হয়, প্রশ্নটা মনে হয় হর্নগেন থেকে আসছে। না, হর্নগেনের ওই যে নামটা চেঞ্জ করে দেওয়া, খুঁজে পাওয়াটা একটু কষ্টকর হবে। চ্যাপ্টার সি। না, আমি খোঁজ পেলাম না, এটা তো একটু দেখলে পাবো, সম্ভবত হর্নগেন। এই যে আরেকটা প্রশ্ন, এই যে দেখেন, রেভিনিউ প্রোডাকশন পারচেজ বাজেট দ্য সুজুকি কোম্পানি ইন জাপান 6/22, তাই না? চ্যাপ্টার হচ্ছে 6 এর 22। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে এটা। না ওইটা সরি, এই অঙ্কটা প্রশ্নে আসছে। আমরা এই অঙ্কটা কোন একটা প্রশ্নে আসছে, বাজেটের রেভিনিউ বের করতে বললো, এই এখানে যেভাবে আছে অ্যাজ ইট ইজ আসছে। হর্নগেন থেকে একদম অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আসছে। স্যার আচ্ছা, যেগুলোর ধরেন প্রোডাক্ট এর র মেটেরিয়াল 1 2 3 এরকম থাকে, ওগুলো একটু যদি দেখাতেন। দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। স্যার ওগুলো আসে না পরীক্ষায়? বেশি বড় আসে না, কারণ এখানে কম মার্কসে আসে, তো কম মার্কস আসলে অত বড় দিলে ঝামেলা করে যাবেন। তো স্যার ওগুলো তো রিকোয়ারমেন্টস কম দিয়ে দিতে পারে, হয়তো বা সেলস চাইলো বা প্রোডাকশন যে কোনো দুই একটা দিল, কিন্তু আমাদের তো শিখে রাখা উচিত কিভাবে করতে হবে। ঠিক আছে, 3টা রিকোয়ারমেন্ট, 3টা প্রোডাকশনের তথ্য দিয়ে আপনাদের নেক্সট পরীক্ষা আসতে আমি বলে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। স্টুডেন্টরা চাইতেছে একটু বড় অঙ্ক দিতে, আমরা একটু বড় করে দিবেন। স্টুডেন্টরা বড় অঙ্ক চাই না স্যার, না স্যার বড় চাই না, কেউ বড় অঙ্ক চাই না স্যার। জীবন ধ্বংস হয়ে যাবে স্যার। এরকম একটা অঙ্ক দিয়ে দেবো, প্রিপেয়ার রেভিনিউ বাজেট, প্রিপেয়ার প্রোডাকশন বাজেট, এই যে এই অঙ্কটা দিয়ে দিলে হর্নগেনে দেখেন একটা অঙ্কের ভিতর 12টা রিকোয়ারমেন্ট। স্যার এই ম্যাথটা আপুকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেন। নাম্বার কি 25 দিবে স্যার এই ম্যাথের জন্য? স্যার আচ্ছা, তো তাহলে করতে পারি স্যার। 20 মার্কসের জন্য তথ্য আসে। তো এটা হচ্ছে কম্প্রিহেনসিভ একটা एग्जांपल, দেখেন 6/35, এটা করলে আপনার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এটা কি হর্নগেনের থেকে? হর্নগেন। আচ্ছা, আমরা এই দুটো গেল, এইটা গেল, এখানে গেলাম, তারপরে হচ্ছে ব্রেক্সিট কোম্পানি। ওটা তো রিকোয়ারমেন্ট 3, ওটা যেভাবে প্রেজেন্টেশন করছেন ওভাবে করব, নাকি টোটাল রিকোয়ারমেন্ট থেকে লেস প্রোডাকশন নিডেডটা বাদ দিয়ে ওপেনিং ইনভেন্টরি সবচেয়ে নিচে দেখা দিব, ওভাবে করব? করতে পারেন। ওই এটা উল্টায় দিবে নাকি? এমনি স্যার নরমাল ফর্মে লিখে আমি জাস্ট হাইলাইট করে দিয়ে অ্যানসার। না সরি, আপনাদেরটা ওই ঠিক। আমি তো আমার এখানে ফরম্যাট ছিল, তো আমি এটা কপি পেস্ট করে লিখে দিলাম। এটাকে নিচে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? যে যিনি প্রশ্ন করলেন মনে হয় এভাবে চাইছিলেন, তাই না? জি স্যার। এখানে আমি লেস লিখলাম, অথবা প্রোডাকশন নিডেড অথবা প্রোডাকশন রিকোয়ার্ড লিখলাম। তখন এখানে আমি ওপেনিং ইনভেন্টরিটা পেয়ে যাব। এটাকে তখন আমি আর বোল্ড করব না। আমরা যদি নরমাল ফর্মে লিখি, তারপর ওই ইয়াটাকে 1 লাখ টাকা হাইলাইট করে দিলেই তো হবে, তাই না স্যার? হবে।
এভাবে করলে এভাবে করে হাইলাইট করে দিলেন তাহলে আরো ভালো। এভাবে করে হাইলাইট করবেন, কারণ আমি করলাম হচ্ছে আমার সহজ ছিল, এখান থেকে উপর থেকে কপি করে এখানে আবার বসাই দিলাম ফিগারটা, আমার লিখতে কম কষ্ট হলো আর কি। ঠিক আছে স্যার, হলে তো পাশাপাশি বসাই দিয়েই করা যেত। হ্যাঁ, করা যেত। মাউস এ মাউস বি এভাবে করে আপনি লিখে দিলেন, বেশি শর্টকাট হয়ে যায়, তখন রিকোয়ারমেন্ট 2 3 একসাথে হয়ে যাবে, আপনি অঙ্কটা 2 মিনিটে করে ফেললেন। ঠিক আছে, অত শর্টকাট না করলেই ভালো আর কি। ঠিক আছে, আমি যদি ওইভাবে শর্টকাটে করে ওই যে অ্যানসার গুলোকে হাইলাইটেড দিয়ে আপনার মতো করে যেভাবে বললেন মার্ক করে দিলাম রিকোয়ার্ড টু রিকোয়ার্ড ফ্রি, হবে। ঠিক তো স্যার। আমরা একটা জিনিস খেয়াল করেন, আমি সব সময় যেখানে উত্তর সেখানে সেই জিনিসটা আমি বোল্ড করতেছি। ঠিক আছে না? ইয়েস স্যার। আমি বোল্ড কেন করতেছি? যাতে চোখে লাগে। আপনিও সেখানে হাইলাইটার ইউজ করবেন যাতে এক্সামিনার খুঁজে নেয় যে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে আপনারা এটা ডবল মার্কস করে দিতে পারেন। আন্ডারলাইন করতে পারেন, মানে এই ফরম্যাটের জন্য তো আপনাকে কেউ খারাপ বলবে না, বরঞ্চ খুশি হবে। মানে স্যার এমন কিছু একটা করতে পারি যেটাতে স্যার আপনার ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ হয়, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা দেখেন না, হোটেলে গেলে বাসায় যে জিনিসটা খান, হোটেলে গিয়েও একই জিনিস খান, কিন্তু ওখানে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। প্রেজেন্টেশনের কারণে সেখানে মার্কস বেড়ে যাচ্ছে, টাকার মিটারও বেড়ে যাচ্ছে। আলু ভর্তা ম্যাশড পটেটো, হ্যাঁ, আলু ভর্তার উপরে একটা পাতা দিয়ে দিল, কারি পাতা দিয়ে দিল, কাম শেষ। 10 টাকার ভর্তা 20 টাকা হয়ে যাবে। এখন মা নিজে না পড়ে বাচ্চাকে লাগাই দিল না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, এটা আমি মানে আজকে কপি করে এগুলো নিয়ে আসছি, আমি নিজে পড়িও নেই। আরেকটা প্রশ্ন আমরা পড়ি তাহলে। দ্য ইনভেন্টরি অফ ব্রেক্সিট কোম্পানি ওয়াজ 2 লাখ as on 31st May. এটা একটা ইনফরমেশন, সিএমএ 2016। তাহলে একটা ইনফরমেশন পেলাম, এটা আমার কাজে লাগতে পারে। দ্য ম্যানেজার ওয়াজ আপসেট বিকজ দ্য ইনভেন্টরি ওয়াজ টু হাই। 2 লাখ টাকার ইনভেন্টরি থাকাতে ম্যানেজার খুবই আপসেট যে এত টাকার ইনভেন্টরি কেন রয়ে গেল। He has adopted the following policies regarding merchandise purchase and inventory. সে কিছু একটা পলিসি নিচ্ছে, আমরা দেখবো, এখনো জানি না। At the end of the month, the inventory should be 15,000 plus 90% of cost of goods to be sold during the following month. এটা একটা ইনফরমেশন। এই প্রশ্নটা পড়ে দুইটা ইনফরমেশন পেলাম। as on 31st May তে 2 লক্ষ টাকা কোম্পানির খাতায় ইনভেন্টরি ছিল। ম্যানেজার একটা পলিসি গ্রহণ করতেছে যে না, এত ইনভেন্টরি রাখা যাবে না, এটা অনেক বেশি হাই। এখন কোম্পানি চিন্তা করতেছে যে ওই ম্যানেজার একটা পলিসি নিচ্ছে যে 15,000 টাকার ইনভেন্টরি রাখবে প্লাস 90% অফ কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ফলোইং মান্থ। পরবর্তী মাসে যা সেল করব বা যা কস্ট অফ গুডস সোল্ড হবে তার 90% প্লাস 15,000, এই দুটোকে যোগ করেই হচ্ছে আমার ইনভেন্টরি ফিগারটা থাকতে হবে। এটাই হচ্ছে পলিসি। দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড এভারেজ 60% অফ সেলস। এটা আরেকটা ইনফরমেশন দেওয়া হলো আমাকে। কস্ট অফ মার্চেন্ডাইজ অথবা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 60% অফ সেলস। এটার মানে কি বলেন তো কেউ একজন? স্যার 100 টাকার জিনিসের দাম হলে স্যার 60 টাকা হচ্ছে স্যার দাম, মানে ক্রয় মূল্য। কস্ট অফ মার্চেন্ডাইজ বলতেছে ক্রয় মূল্য, আর যদি গুড সোল্ড হতো উৎপাদন মূল্য বুঝতাম। আমি যেই পণ্যটা 100 টাকা বিক্রি করব তার 60% হচ্ছে আমার কস্ট। ঠিক আছে না? পারচেজ টার্মস আর জেনারেলি নেট 30, সাধারণত 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হয়। এটা এখানে তো সেলসের ইস্যু আসছে, এবারে পারচেজের ইনফরমেশন দিচ্ছে, তার মানে আরো কিছু থাকতে পারে। A given month purchase are paid as 20% during the month, 80%
ডিউরিং দ্য ফলোইং মান্থ। আচ্ছা, যেই মাসে ওই আমাদের কালেকশনের মতো আমি যেই মাসে পারচেজ করব সেই মাসে 20% পেমেন্ট করব, আর 80% পেমেন্ট করব হচ্ছে তারপরের মাসে, 100% হয়ে যায়। এই রকম ইনফরমেশন কিন্তু আমাদের ইয়েতে ছিল, আমাদের ইলাস্ট্রেশনে ছিল। পারচেজ ইন মে হচ্ছে কত, 1,50,000 টাকা। এই তথ্যটাও আমাদের কাজে লাগবে। সেলস আর এক্সপেক্টেড টু বি জুনের সেলস হচ্ছে 3 লাখ টাকা, এটা হচ্ছে এক্সপেক্টেড সেলস। এই তথ্যটাও কাজে লাগবে, যেহেতু আমি কস্ট অফ গুডস সোল্ড বের করব, এই তথ্যটাও কাজে লাগবে। সরি, এখানে সবগুলো তথ্যই কাজে লাগবে। জুন, জুলাই, অগাস্ট, এই সবগুলো তথ্য আমার কাজে লাগবে। এই প্রশ্নের ভিতর খুব একটা বেশি ইনফরমেশন দেওয়া, মানে ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া নাই। এই প্রশ্নটা আই থিঙ্ক এটাও মনে হয় হর্নগেনের সাথে মিল করে করা। ভাইয়া, তাহলে কি আমাদের যে আপনি শুরুর ক্লাসের দিকে বলছিলেন যে গ্যারিসন আর পিএসইআরস এর কোশ্চেন পড়লেই হবে, এখন কি তাহলে হর্নগ্রিনটাও পড়তে হবে? কিছু কিছু জিনিস হর্নগেন থেকে দেখতেছি যে প্রশ্ন আসতেছে। এটা কি সীমার কোশ্চেন 2016 এ আসছে? জি, আমরা এখন যতগুলো প্রশ্ন দেখতেছি এগুলো হচ্ছে সীমাতে আপনাদের জন্য যেই প্রশ্ন আসছিল সেই প্রশ্ন থেকে নেওয়া। ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যেমন ম্যাটেরিয়াল এক্স, ম্যাটেরিয়াল ওয়াই, ম্যাটেরিয়াল জেড এগুলোর প্রোডাকশন বাজেট যখন করি তখন মানে কেজিতে দিলাম, কেজিতে দেওয়ার পর আমি যখন ওইটার পার কেজি প্রাইসটা হিসাব করব, সেটাকে আমি ওই যে গুণন চিহ্ন দিয়ে প্রতিটা কলামে দিতে পারবো? সীমা বই কিন্তু এভাবেই দেয়া আছে। হ্যাঁ, পারবো তো। আমরা যে এখানে করতেছিলাম অঙ্ক, এখানে গুণন চিহ্ন দিচ্ছি তো, এই যে। আচ্ছা, ঠিক আছে, পারবো। আচ্ছা, এখন আসি রিকোয়ারমেন্ট। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য ইনভেন্টরি অন 31st মে এক্সিডেড দ্য ম্যানেজার্স পলিসিস। প্রশ্নটা একটু ঘুরানো। আমাকে যদি বলতো যে জুন মাসের এন্ডিং ইনভেন্টরি রিকোয়ারমেন্ট কত বা এন্ডিং ইনভেন্টরি কত হবে বলেন, সেটা বললে সুবিধা হতো। কিন্তু বলছে যে কি, যে ক্যালকুলেট করেন দ্য অ্যামাউন্ট, টাকা, বাই হুইচ দ্য ইনভেন্টরি অন 31st মে, 31st মেতে যে ইনভেন্টরি দেখানো হচ্ছে যা এক্সিড করে যাচ্ছে ম্যানেজার পলিসি, সেই অ্যামাউন্টটা কত। প্রশ্নটা হলো 31st মেতে 2 লক্ষ টাকা ইনভেন্টরি খাতায় আছে, কিন্তু ম্যানেজার যে পলিসিটা অ্যাডপ্ট করতে যাচ্ছে বা অ্যাডপ্ট করলেন, সেই পলিসি অনুসারে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 31st মেতে কত টাকার এক্সেস অ্যামাউন্ট আছে ইনভেন্টরিতে। প্রশ্ন কি বুঝাতে পারলাম? জি স্যার। আরেকবার বলি। কোম্পানির 31st মেতে 2 লক্ষ টাকা ইনভেন্টরি আছে কোম্পানির ট্রায়াল ব্যালেন্সে, অথবা যে লেজার মেনটেন করে সেই লেজারে দেখলো যে 2 লক্ষ টাকা ইনভেন্টরি আছে। ম্যানেজার দেখে বললো যে এটা টু হাই, তিনি একটা পলিসি অ্যাডপ্ট করলেন। সেই পলিসিটা হচ্ছে যে ইনভেন্টরি থাকবে হচ্ছে 15,000 টাকা প্লাস পরবর্তী মাসে যা সেলস রিকোয়ারমেন্ট, পরবর্তী মাসে যা কস্ট অফ গুডস সোল্ড হবে তার 90%। পরবর্তী মাসে সে ফর এক্সাম্পল কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার 90% হচ্ছে 90,000 টাকা। তাহলে 15,000 যোগ 90,000 যোগ করলে হবে 1,05,000। এটাই হবে আইডিয়াল ইনভেন্টরি। আইডিয়াল এন্ডিং ইনভেন্টরি হওয়া উচিত এটা, ঠিক আছে। এখন আমাকে প্রশ্ন করলো যে 31st মেতে 2 লক্ষ টাকা যে ইনভেন্টরি কোম্পানির খাতায় আছে, আমি যদি এই পলিসিটা অ্যাডপ্ট করি তাহলে কত টাকার বেশি ইনভেন্টরি আমি হোল্ড করতেছি। প্রশ্ন কি বুঝাতে পারলাম? এন্ডিং ইনভেন্টরি চাচ্ছে ইনডিরেক্টলি। জি, কেন কম হতে পারে না স্যার? কম ইনভেন্টরি হতে পারে না 2 লাখ টাকা থেকে? 2 লাখ টাকা থেকে তো কম অবশ্যই হবে। এখন কত টাকা এক্সিড করলো, আমার পলিসি থেকে কত টাকা এক্সিড করলো। আমি যে এক্সাম্পলটা দিলাম 1 লক্ষ টাকা 90%, 90,000 টাকা, 15,000 টাকা যোগ করলাম, তাহলে 1,05,000 টাকা। তাহলে আমাকে আমার পলিসি থেকে এক্সিড করে যায় 95,000। বুঝা গেছে? আরেকবার বলছেন।
পলিসি থেকে এক্সিট করলো নাকি কমে গেল? 2 লক্ষ আচ্ছা। জায়গায় যদি 1,05,000 হয় তাহলে কমে গেল না? হওয়া উচিত 1,05,000, কিন্তু খাতায় আছে 2 লক্ষ টাকা, তাইলে কি বেশি আছে না কম আছে? বেশি আছে। থ্যাংক ইউ স্যার। আপনার মা বা বাবা আপনাকে বললো যে পকেটে 5,000 টাকার বেশি রাখবা না, এটা হচ্ছে তোমার জন্য স্ট্যান্ডার্ড, কিন্তু আপনার পকেটে পাওয়া গেল 10,000 টাকা, তাহলে কি আপনি স্ট্যান্ডার্ডকে এক্সিট করে গেলেন না? পলিসি কি এক্সিট করে গেলেন না? একই রকম কোম্পানির জন্য পলিসি করলো যে 15,000 প্লাস পরবর্তী মাসের কস্ট অফ গুডস সোল্ড এর 90% আমার ইনভেন্টরিতে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে এখানে 2 লক্ষ টাকা আছে, তাহলে 2 লক্ষ টাকা যদি আমার ওই পলিসি থেকে বেশি হয় তাহলে অতিরিক্ত আছে, সেই অ্যামাউন্টটাই ক্যালকুলেট করতে বললো। প্রশ্নটা একটু, ওই জন্য বললাম যে প্রশ্নটা কিন্তু আপনার জন্য আগে বুঝতে হবে, না বুঝলে উত্তর করতে পারবেন না। এটা করতে গেলে আমাকে আগে এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। আমি একটা তথ্য জানি, কোম্পানি 31 মেতে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে কত? 2 লক্ষ টাকা। আমরা আগে আমাদের বিক্রয় কম হয়েছে স্যার না, আমরা আগে এত কিছু চিন্তা না করি, আমরা এভাবে চিন্তা করি যে অ্যাকচুয়াল ইনভেন্টরি কত। 2 লাখ। হ্যাঁ, প্রশ্নটা আগে এভাবে আমরা সাজাইনি। অ্যাকচুয়াল ইনভেন্টরি হচ্ছে 2 লাখ। এই ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন তো নাই না? অ্যাকচুয়াল ইনভেন্টরি হচ্ছে 2 লাখ। অ্যাকচুয়াল ইনভেন্টরি as on May 31st। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেন্টরি, এই তথ্যটা আমি জানি। এখন কোম্পানির পলিসি অনুসারে আমার ইনভেন্টরি কত হওয়া উচিত সেটা বের করব, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এটাকে আমি ইনভেন্টরি as per company policy, as per adopted policy, ঠিক আছে না? নিউলি যে পলিসিটা অ্যাডপ্ট করলো, as per adopted policy হচ্ছে কত? 50% adopted policy হচ্ছে 15,000 টাকা প্লাস 90% of COGS, ঠিক আছে না? 90% of COGS কোন মাসের? জুন। of following month, following month। আমি এখানে 31 মে তে হিসাব করতেছি, ফলোইং মান্থ হচ্ছে কোন মাস? জুন মাস। তাহলে জুন মাসের ইনভেন্টরিটা আমি বের করি আগে, এটা তো বের করলে হয়ে যাবে তাই না? এটা আমি আগে বের করি। তাহলে জুন মাসের সেলস কত? 3 লাখ স্যার। Sales for the month of June 30, তাই না? বা জুন মাস দিলে হবে, এটা দরকার নেই। এটা হচ্ছে কত টাকা? 3 লাখ। এই ফিগারটা আমার দেওয়া আছে, ঠিক আছে না? COGS হচ্ছে কত? 60%। COGS হচ্ছে 60%। এখানে কারো কনফিউশন আছে কিনা? আমি যা সেল করি তার 60% হচ্ছে পারচেজ কস্ট, কস্ট অফ গুডস সোল্ড অথবা পারচেজ কস্ট, তাই না? জি স্যার। তাহলে এই 3 লক্ষ টাকার 60% কত? 1,80,000। 1,80,000। এই তথ্যটা তো আমরা পেয়ে গেছি তাই না? এটা হচ্ছে COGS পেলাম। আচ্ছা, এখন আমি এইখানে এসে এই তথ্যটা এখানে এসে এটা মুছে দিতে পারি না? এটা আমি এখন মুছে দিয়ে ওই তথ্যটা দিয়ে দিই, ঠিক আছে না? এটা ইনটু 1,80,000, ঠিক আছে? এটাই হচ্ছে আমার পলিসি অনুসারে ইয়ে কত হলো, ইনভেন্টরি কত হওয়া উচিত? 177,000। হ্যাঁ, তাহলে কত হয়? 1,77,000। এবার বলেন কে বুঝেন নাই?
আচ্ছা ভাইয়া, এই যে আমাদের মানে অ্যামাউন্টের আগে যে টাকার সাইডটা, এটা কি সব সময় দিতে হবে এবং না দিলে কি এটার জন্য মার্ক কাটা যাবে? আমি উপরে খেয়াল করতেছিলাম টাকার সাইনটা আছে কিনা, সেজন্য টাকা লিখলাম। যদি টাকা দেওয়া না থাকতো লিখতাম না। যখনই টাকা দেওয়ার সাইন থাকবে টাকাটা লিখে নিতে হবে, ঠিক আছে? না হলে এটা মানে ইনকমপ্লিট, তথ্যটা ইনকমপ্লিট থেকে যায়। কারণ আমি ফিগারটা টাকায় বের করতেছি, এখানে আমি টাকা দিই নেই, এখানেও আপনি টাকা দিয়ে দিতে পারেন। প্রতিটি ফিগারের সামনেই টাকা দিয়ে লিখতে হবে? প্রতিটি ফিগারের সাথে লাগবে না। আমি দেখেন এখানে কিন্তু দিই নেই, 1,80,000 সামনে দিয়ে নেই। আবার কিছু জিনিস আছে যখন আমি ক্যালকুলেশন করি, এর আগের তথ্যটা দেখাই, এখানে যদি কোনো একটা ফিগার উপরে যদি টাকার ফিগার দিয়ে দিই, নিচের দিকে আর দেওয়া লাগে না। এটা হচ্ছে রুলস। আর প্রেজেন্টেশনের সময় আমরা এটা ফলো করি। উপরের হেডিং এ যদি টাকা দিয়ে থাকে, ট্রায়াল ব্যালেন্সের হেডিং এ টাকা দেওয়া থাকলে, ইনকাম স্টেটমেন্টের উপরে যদি হেডিং এ টাকা দেওয়া থাকে, তাহলে নিচেরটা নিচে আর টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, আমরা টেবিল আকারে লেখার সময় যে লাগে না এটা, কিন্তু টেবিল আকারে যখন উপরে দেওয়া থাকবে তখন লাগবে না। আর অ্যাডপ্টেড পলিসিটা আরেকবার বলবেন? এখানে দেখেন, এখানে কিন্তু আমি আমার এখানে টাকার ফিগার দেওয়া আছে না? এখানে অঙ্কটা ডলার ছিল, এর পাশে ডলার সাইন দিয়ে দিলে তখন তো লাগবে না। হচ্ছে ইভেন আপনার এই ডলার সাইনও লাগবে না। আমি যদি এখানে ডলার সাইনটা দিয়ে দিই, এই যে এই উপরে আমি যদি সেলসে ডলার সাইনটা দিয়ে দিই, তাহলে এই জিনিসগুলো আর লাগবে না। আমি এখন মুছে দিলাম, ঠিক আছে? এখন আর লাগবে না। আচ্ছা, সেটা হচ্ছে ভাই যে আমরা যে কমা দেই প্রথমে, মানে ডান দিক থেকে 3 ঘর তারপরে 2 ঘর, আবার কোন বইয়ে 3 ঘর পর। এখন আমি যেভাবে খুশি, আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন। আমি সাধারণত ওই যে ব্রিটিশ রুলসটা ফলো করি। ব্রিটিশ রুলসটা ফলো করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে? আর অ্যাডপ্টেড পলিসিটা কি আরেকবার বলবেন? কোম্পানির অ্যাকচুয়াল ইনভেন্টরি হচ্ছে 2 লক্ষ টাকা। ম্যানেজার সাহেব পলিসি নিল যে এখন থেকে এন্ডিং ইনভেন্টরি হবে 15,000 টাকা, প্লাস পরবর্তী মাসে যা সেল করব তার কস্ট অফ গুডস সোল্ডের 90%। এই দুটোর যোগফল হবে এন্ডিং ইনভেন্টরি রিকোয়ারমেন্ট, এন্ডিং নিডেড বা ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, আমরা এই দুটো তথ্য বের করে নিলাম। প্রশ্ন ছিল যে কি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য ইনভেন্টরি অফ 31st মে এক্সিডেড কোম্পানির পলিসিকে কত টাকা এক্সিড করলো। তাইলে আমরা এখানে লিখতে পারি এক্সিডেড অ্যামাউন্ট as per policy। তাইলে হবে কি, আমরা এইভাবে লিখতে পারি, টাকা 2 লাখ মাইনাস 1,77,000। স্যার 15 যোগ হবে না স্যার? যোগ করি নেই? নো স্যার। তাহলে আমার 1,77,000 ঠিক আছে। আমার কথা তো ওই যে 1,80,000 সাথে 90 গুণ করলে কত হবে? 162,000। 1,80,000 সাথে 90% হচ্ছে 1,62,000। 1,62,000 আর 15 1,77,000। হ্যাঁ, 1,77,000। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই জিনিসটা আমি করিনি আর কি, এটা আপনারা করে নেবেন। 90% তো 1,80,000 উপরে। জি 1,80,000টা কি সিওজিএস? জি, কোথা থেকে পেলাম সিওজিএস টা? এই যে এখান থেকে পেলাম, ঠিক আছে? এই ক্যালকুলেশন থেকে আমরা শেষ করতে হবে। ওই শেষ করতে হবে, সরি। কয়টা শেষ করতে হবে? 6:30? ও 6:30 এ শেষ হওয়ার কথা ছিল। আচ্ছা সরি ভাই, আমি ভুলে গেছি। স্যার, সিওজিএস টা কি আগে বের করব, তারপরে ওখানে আমরা? জি সিওজিএস টা আগে বের করতে হবে, নাহলে আপনি তথ্যটা পাবেন না। তো এই তথ্যটা আগে বের করে নিতে হবে। আর একটু উপরে নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেব এই কোশ্চেনের। হ্যাঁ, স্ক্রিনশটও নিতে পারবেন, উত্তরও নিতে পারবেন, দুইটাই দিতে পারবেন। আচ্ছা, আমরা এরপর দেখি বাজেটেড শিডিউল ফর জুন জুলাই ফর পারচেজ এন্ড ডিসবার্সমেন্ট। এটা আপনারা করবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর একটা কোশ্চেন করা যাবে? জুন মাসে যে 3 লাখ টাকা একটা অ্যামাউন্টটা পাইছি, এটা কি আমার কোশ্চেনে দেওয়া ছিল স্যার? এই যে আমার কার্সরটা দেখতেছেন? ওকে, রাইট স্যার, পেয়েছি। তাহলে জুন মাসের 3 লাখের উপর 60% হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড। জি এটাই অঙ্কে বলে দেওয়া আছে, এটাই হবে আমার মানে সেলের। ঠিক আছে স্যার, ক্লিয়ার স্যার। এখন আপনি জুন এবং জুলাইয়ের পারচেজ বাজেট করবেন। পারচেজ বাজেট কিভাবে করতে হবে? ওই যে এইখানে
আমরা যা বিক্রি করি তার 60% হচ্ছে আমার মার্চেন্ডাইজ পারচেজ, এই 1,80,000 এভাবে করে, ঠিক আছে? এটা ছিল জুন মাসের। জুন জুলাইয়ের এখন পারচেজ বাজেট করতে গেলে তারপরে আপনার ম্যাটেরিয়ালের ওই যে এন্ডিং ইনভেন্টরি এই জিনিসগুলো ক্যালকুলেশনে আনলে ওই আমাদের ইলাস্ট্রেশনটা ফলো করলে আপনি পারবেন, শুধু জাস্ট একটা ক্যালকুলেশন। তার অ্যাডপ্টেড পলিসিটা কি প্রতি মাসে আলাদা আলাদা হবে? হবে না, এই পলিসি মেনেই অঙ্কটা করতে হবে স্যার। এই পলিসিটা মেনে। এটা তো জুন মাসের সেলস এর উপর করা হলো। আমি এখন মে মাসেরটা করলাম অঙ্ক, আমি এখন মে মাসেরটা করলাম। আপনাকে করতে হবে জুন জুলাই এটা করে নিতে হবে, সাথে পারচেজ এবং ডিসবার্সমেন্ট বাজেটটাও করতে হবে, ঠিক আছে? আপনারা চেষ্টা করেন, না হলে আমি আবার একটু দেখাই দিব, 5 মিনিট আমরা ব্যয় করলে হয়ে যাবে। জুলাই আগস্টেরটা তো চেঞ্জ হবে, তখন কি অগাস্ট বলে নাই, শুধু জুন এবং জুলাই করতে বললো। অগাস্টটা করা যাবে না, কারণ পরবর্তী মাসের ফিগার না থাকলে অগাস্টটা করা যাবে না। বিগিনিংটা কি স্যার অ্যাকচুয়ালটা দেব না স্যার? 13 দিন পর্যন্ত জুনের ইয়েটা অ্যাকচুয়ালটা দিয়ে করবেন, কারণ পলিসি অ্যাডপ্ট মাত্র করলো, তো সেটা পলিসি অ্যাডপ্ট করলো, সেটা তো সে ফেল করছে, ঠিক আছে? ওই 2 লাখ দিয়ে করবেন, ঠিক আছে স্যার? এই যে নেট 30 ডেজ বলতে এখানে কি বুঝাচ্ছি, আমার কি কোনো মানে ওইটা না ওইটা আর দরকার নাই, না 210 নেট 30 দেওয়া নাই, তো 2 যদি দেওয়া নাই এখানে ডিসকাউন্টের কোনো ইস্যুও নাই। আচ্ছা স্যার, আপনার কনসেপ্ট হচ্ছে ওই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর এই তথ্যগুলো দেওয়া থাকে, কিন্তু এখানে সেটা নাই। তা না থাকলে তো আমার ওইটা অ্যাপ্লাই করার সুযোগও নাই। এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল, ওই যে অ্যাকাউন্টস পেয়েবল, দেন ওই যে পারচেজ ফর দ্য মান্থ দিয়া ওই যে ভাগাভাগি করে দিয়ে দেব পার মান্থে, ওই লেআউটটার মতো করে। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করি। এই জিনিসগুলো আমি ওই যে কালকে আপনাদেরকে পাঠিয়ে দিব, তাহলে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন এবং অঙ্কগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।